একটা সিচুয়েশনের কথা বলে আজকে এই গল্পযাত্রা শুরু করব। মনে করে দেখুন, ধরে নিন আপনি বাড়ি ফিরেছেন, আপনার স্ত্রী আপনাকে জল দেওয়ার জন্য কাজের লোককে পাঠিয়েছেন, আপনার বাড়িতে ঢোকার পারমিশন নেই, আপনি ড্রয়িং রুমেই বসেছেন এবং সেখানেই আপনি থাকবেন, আপনি অন্দরমহলে যাওয়ার পারমিশন আপনার নেই। আপনার স্ত্রী আপনার সঙ্গে দৈনন্দিন জিনিসপত্র নিয়ে কাজকর্ম নিয়ে কথাবার্তা বলছেন, কিন্তু পর্দার আড়ালে থেকে আপনার সঙ্গে সরাসরি কথা বলছেন না। কিছুক্ষণ কথাবার্তা বলার পর তিনি চলে গেলেন বাথরুমে। আপনি শুনতে পেলেন তিনি ঘড়া ঘড়া গঙ্গার জল ঢেলে স্নান করছেন। কেন? তার কারণ আপনার সঙ্গে কথা বলে আপনার স্ত্রী অপবিত্র হয়ে গেছেন বলে মনে করেছেন। যদি এরকম একটা সিচুয়েশন আপনার বাড়িতে হয়, আপনার জীবনে হয়, এরকমই ছিল দ্বারকানাথ ঠাকুর এবং দিগম্বরী দেবীর জীবনচর্চা। শুনলে অবাক হতে হয় যে একজন অত্যন্ত আধুনিক মনস্ক যুবক ছিলেন দ্বারকানাথ ঠাকুর। রামমোহন রায়ের সংস্পর্শে থেকে তিনি মাংস তো খেতেনই, তার সাথে সাথে তিনি মদ খাওয়াও শিখেছিলেন বিদেশি বন্ধু বান্ধবদের সাহচর্য থেকে। অপরদিকে দিগম্বরী দেবী ছিলেন সাক্ষাৎ মা লক্ষ্মীর প্রতিমা। তাকে দেখে নাকি ঠাকুর বাড়ির জগদ্ধাত্রী পুজোর প্রতিমার আদল তৈরি হতো। ভেবে দেখুন একবার, তিনি ছিলেন সাক্ষাৎ মা লক্ষ্মী। এইরকম একজন দুটো কন্ট্রাস্টের মধ্যে দিগম্বরী দেবী এবং দ্বারকানাথ ঠাকুরের জীবনচর্চা হতো। তাদের জীবনযাত্রা কিরকম হতো সেটা যদি আমরা জানতে পারতাম, আমার মনে হয় একটা বিরাট ঘটনা আমরা জানতে পারতাম। সেটা সেরকমভাবে তাদের জীবনযাত্রা বা দাম্পত্য জীবন সেরকমভাবে জানতে পারা যায় না। যেটুকু জানতে পারলাম সেটুকুই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। দ্বারকানাথ ঠাকুর অ্যাকচুয়ালি ছিলেন অত্যন্ত কর্মযোগী। তিনি আধুনিক মনস্ক ছিলেন, তার সঙ্গে সঙ্গে তিনি এক সময়কার বাঙালির বিজনেস আইকনও ছিলেন। তিনি কত যে অভূতপূর্ব কাজ করে গেছিলেন বাঙালিদের জন্য, ভারতবাসীর জন্য, সে কথা জানলে বা বুঝলে অবাক হতে হয়। তার হাত দিয়েই ভারতবর্ষে ব্যাংকিং ব্যবসা শুরু, ইউনিয়ন ব্যাংকের জনক তিনি। বিমা ব্যবসা শুরু তার হাত দিয়ে, নিউ ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠাতা তিনি। তিনি তার ব্যবসায়ী কর্মকাণ্ডের মধ্যে জমিদারিকেও জড়িয়ে নিয়েছিলেন। জমিদারি পরিচালনা তিনি শুধুমাত্র অন্যান্য জমিদারদের মতন করতেন না, সেটাকে একদম কর্পোরেট হাউসের মতো রূপদান করেছিলেন। জমিদারির ম্যানেজার ছিলেন বিভিন্ন বিদেশি ইউরোপীয়রা, ফলে ন্যাচারালি পুরো কর্পোরেট দুনিয়ার মতন জমিদারি পরিচালনা হতো এবং সেখান থেকে তিনি যে আয় করতেন সেটা তিনি বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করতেন। তার কর্মকাণ্ডের কোনো শেষ ছিল না। তার সঙ্গে সঙ্গে তার হাফ ওকালতিও ছিল, যেখান থেকে তিনি প্রচুর ফি রোজগার করতে পারতেন সেই সময়ের দুনিয়ায়। আসুন, তিনি যে সমস্ত অভূতপূর্ব কোম্পানি তৈরি করেছিলেন তার কয়েকটা নাম আপনাদেরকে পড়ে শোনাই। 1 নম্বর, ক্যালকাটা স্টিম টাগ অ্যাসোসিয়েশন, ফ্লোটিং ব্রিজ প্রজেক্ট, বেঙ্গল বন্ডেড ওয়ারহাউস অ্যাসোসিয়েশন, ক্যালকাটা ডকিং কোম্পানি, বেঙ্গল সল্ট কোম্পানি, স্টিম ফেরি ব্রিজ কোম্পানি, ইন্ডিয়া জেনারেল স্টিম ন্যাভিগেশন কোম্পানি, এরকম আরও কত কি। তিনি রানীগঞ্জে কয়লার খনি কিনেছিলেন। বেঙ্গল কোল কোম্পানি ছিল সেই কোম্পানির নাম, এবং সেখান থেকেই শুরু হয় তার আসল কর্মকাণ্ডের সূচনা। ইউরোপিয়ান সহচর উইলিয়াম কারকে সঙ্গে করে নিয়ে তিনি শুরু করে দেন এক অভূতপূর্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান, কার টেগোর অ্যান্ড কোম্পানি, যেটা সেই সময়কার দুনিয়ায় একজন বিখ্যাত বিজনেস প্রতিষ্ঠান হয়ে উঠেছিল। এতটাই বিখ্যাত হয়ে উঠেছিল কার টেগোর অ্যান্ড কোম্পানি যে ভারতবর্ষের প্রথম রেলপথ প্রতিস্থাপনা করবার ভার এই কার টেগোর অ্যান্ড কোম্পানির হাতে তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত দ্বারকানাথ ঠাকুরের সেই স্বপ্ন সফল হয়নি। মাত্র 51 বছর বয়সে তিনি এই ইহলোক ত্যাগ করেন বিদেশের মাটিতে। সেই মৃত্যুও যথেষ্ট রহস্যাবৃত, যদিও সেই গল্প কথা এই ভিডিওতে বলা সম্ভব নয়, সেটা অন্যদিন অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। এইরকম একজন উদার মনস্ক মানুষ
তিনি কল্পনাবিলাসী উদ্যোগী পুরুষ ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, আধুনিক ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, যে ভারতবর্ষ কর্মে, শিল্পে, সমস্ত দিক থেকে ইউরোপিয়ানদের সমকক্ষ হয়ে উঠবে। আজকে চ্যাট জিপিটির দুনিয়ায় বসে, ইন্টারনেটের দুনিয়ায় বসে, সেই সময়কার স্টিম ইঞ্জিনিয়ার দুনিয়ার মানুষজনের কর্মকাণ্ডের কথা আমার মনে হয় ঠিক বিচার করা সম্ভব হবে না। কিন্তু তবুও এই সমস্ত আধুনিক ভারতের রূপকারদের কর্মকাণ্ড যদি না থাকতো, আমার মনে হয় আজকে আমরা আধুনিক ভারতবর্ষকে পেতাম না। আসুন আমরা সবাই মিলে এই সমস্ত কর্মযোগীর প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার এই ছোট ভিডিওটি শেষ করব। আজকে জন্য আসি তাহলে, নমস্কার।